সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার নিয়ে নানান মহলে আলোচনা শুরু হয়েছে। এক পক্ষের দাবি এই গ্রেপ্তার ইচ্ছাকৃতভাবে করা হয়েছে এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত, এবং এই গ্রেপ্তারের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব হচ্ছে। অবশ্য অন্য পক্ষ তারা দাবি করছেন যে যথেষ্ট গ্রাউন্ডের কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো আসলে এই কাদা ছোড়াছুড়ির মধ্যে আমরা চলুন দেখে আসি বিচারপতি এবিএম খায়রুল হককে এই গ্রেপ্তারটা আইনসঙ্গত নাকি শুধুই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তো বিচারপতি এবিএম খায়রুল হক, তার বিরুদ্ধে মূলত দুই ধরনের অভিযোগ। একটি হচ্ছে তিনি একটি হত্যা মামলার সাথে জড়িত ছিলেন। তো এই অভিযোগ নিয়ে আমি কিছু বলবো না, কারণ এটি দায়ের করেছে পুলিশ এবং এটি প্রমাণের দায়িত্ব পুলিশের। কিন্তু যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে 2024 সালে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী তিনি শাহবাগ থানায় একটি এফআইআর দাখিল করেন। সেই এফআইআরটিতে পেনাল কোডের সেকশন 219 এবং 466 ধারার উল্লেখ ছিল। তো 219 এবং 466 ধারায় কি বলা হয়েছে? 219-এ বলা হয়েছে যে কোনো বিচারক বা সরকারি কর্মকর্তা বা যে কেউ তিনি যদি ইচ্ছা করে আইনের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে এমন কোনো সিদ্ধান্ত দেন তাহলে তিনি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। 467-তে বলা হয়েছে যে যদি কেউ বিচারিক নথি জালিয়াতি করে তাহলে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। তো এরকম দুটি ধারা রয়েছে। অনেকে মনে করেন যে একজন বিচারক 1850 সালে জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট 1850-এর এক ধারায় সবসময় প্রোটেকশন পায়। তো আমরা এখন দেখব আসলে বিচারপতি এবিএম খায়রুল হক তিনি কি 1850 সালের এই আইনের অধীনে প্রোটেকশন পান, কিংবা সেকশন 219 কিংবা 466-র অধীনে তাকে ট্রায়ালে নেওয়া কোনো যৌক্তিকতা আছে। বিচারপতি এবিএম খায়রুল হক তিনি তার বিরুদ্ধে যে অভিযোগটি এসেছে সেটি হচ্ছে 13তম সংশোধনীর রায়ের কারণে 2011 সালের 10 মে তিনি এই রায়টি দিয়েছিলেন। এই রায় যখন দেওয়া হয় তখন তিনি একই দিনে একটি সংক্ষিপ্ত আদেশ দেন। এই সংক্ষিপ্ত আদেশে তিনি বলেন যে 10ম এবং 11তম মানে তত্ত্বাবধায়ক সরকার তিনি বিলোপ ঘোষণা করেন, কিন্তু একই সাথে ওই দিন সংক্ষিপ্ত আদেশে মানে আদেশের জাজমেন্টের সারসংক্ষেপে তিনি বলেন যে 10ম এবং 11তম সংসদ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে। এরপরে 2012 সালে এসে নভেম্বরে তিনি ঠিক 16 মাস পরে যে পূর্ণাঙ্গ রায় দেন, এই রায়ে ওই যে আগের যে কথা যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে বা এমন কিছু, এই যে সংক্ষিপ্ত রায় যেটা বলা হয়েছিল, পূর্ণাঙ্গ রায়ে তার ছিটে ফোটাও কিছু ছিল না, একদমই কিছুই ছিল না, এবং উল্লেখযোগ্যভাবে আলাদা ছিল দুটি। তো এখান থেকে অবশ্যই সন্দেহের সৃষ্টি হয় যে 2011 সালে যে রায় দিয়েছেন প্রথম সংক্ষিপ্ত রায়, পরে তিনি সিদ্ধান্তটি পরিবর্তন করে 2012 সালে রায়টা দিয়েছেন একদম সিদ্ধান্ত পরিবর্তন করে। তো এইখানে প্রশ্ন আসে যে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন কিনা। তো একজন বিচারপতি আসলে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন, কিন্তু তার জন্য তাকে প্রসিডিউর ফলো করতে হবে। সে প্রসিডিউরটা কি? প্রসিডিউরটা হচ্ছে অপরপক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। তাকে শুনানির সুযোগ না দিয়ে একবার একটি রায় দিয়ে আবার সেটি পরিবর্তন করা যায় না। তো ওই অপরপক্ষকে কোনো শুনানির সুযোগ না দিয়েই তিনি এটি করেছেন, এবং এখান থেকে একটি খারাপ উদ্দেশ্য চলে আসে, এবং তিনি যে আইনের বাইরে গিয়ে একটি কাজ করেছেন সেটি এখান থেকে মোটামুটি অনুমানযোগ্য মনে হয়। আরেকটি ব্যাপার হচ্ছে 466-তে যে বিচারিকা কোনো নথি জালিয়াতি, সেটি তিনি 2011 সালের 10 মে অবসরে যাওয়ার 10 মে রায়টা দিয়েছেন, অবসরে গেছেন এর অল্প কিছু দিন, 10 দিন মতো পরে। তো এরপরে যদি তিনি ওই রায়টি কোনো ধরনের পরিবর্তন আনেন সেটি সম্পূর্ণ তার এখতিয়ার বহির্ভূত এবং তিনি সেটা করতে পারেন না। তো যদি তিনি সেটা করে থাকেন তাহলে অবশ্যই 466-তে তিনি ট্রায়ালের মুখোমুখি হতে পারেন। তো আইনগতভাবে এটা বলা যায় যে তিনি হয়তো একটি অপরাধ করে থাকতে পারেন অথবা নাও থাকতে পারেন, কিন্তু যথেষ্ট কারণ আছে
এটা বিশ্বাস করার যে তিনি হয়তো করেছেন। তো চলুন দেখি আসলে বিচারপতি এবিএম খায়রুল হক একদমই ধোয়া তুলসী পাতা, নাকি কোনো ধরনের এরকম সন্দেহ সৃষ্টির কোনো উপযোগিতা আছে। বিচারপতি এবিএম খায়রুল হক 19তম প্রধান বিচারপতি। তিনি প্রধান বিচারপতি হবেন এটা সে সময় কেউ ভাবেননি। তার উপরে আরও দুজন বিচারপতি ছিল, বিচারপতি আব্দুল মতিন এবং আবু নাইম মমিনুর রহমান। এই দুইজন প্রধান বিচারপতিকে ডিঙিয়ে এবিএম খায়রুল হককে প্রধান বিচারপতি করা হয়েছিল। তো এই প্রধান বিচারপতি হওয়ার পরে তিনি যে 13 অ্যামেন্ডমেন্টের রায় দিয়েছিলেন, সেই রায় দেওয়ার পরে সেই রায়ে তার সাথে যে তিনজন ছিল, উনি সহ 4 জন, এবং বিরোধী মতে ছিল আরও 3 জন। তো এই 4 জন কে ছিলেন? এই 4 জন সবাই প্রধান বিচারপতি হয়েছিলেন বাংলাদেশের ইতিহাসে। এটাকে আমরা ধরতে পারি একটা রিওয়ার্ড। তারা যে 13 অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন এর জন্য হয়তো তেনারা রিওয়ার্ড পেয়েছেন। এর মধ্যে ছিলেন জাস্টিস মোজাম্মেল হক, জাস্টিস সৈয়দ মাহমুদ হুসাইন এবং জাস্টিস এসকে সিনহা, আর এবিএম খায়রুল হক তো ছিলেন। অন্যদিকে যে সমস্ত জাস্টিসরা এর বিরুদ্ধে ছিলেন তারা হচ্ছেন বিচারপতি আব্দুল ওয়াহাব চৌধুরী, নাজমুন আরাজ সুলতানা এবং জাস্টিস ইমান আলী। এই 3 জন বিরোধী দলে ছিলেন, যাদের ভাগ্যে আর প্রধান বিচারপতির তকমাটা আর লাগেনি। সম্ভবত তারা কোনো একজনের ইচ্ছাটা আর সার্ভ করতে পারেননি, যে কারণে এই তকমাটা আর লাগানোর সুযোগ পাননি। তো এই যে 13 অ্যামেন্ডমেন্ট, এই 13 অ্যামেন্ডমেন্ট মামলায় যে কয়জন অ্যামিকাস কিউরি ছিলেন, 7 জন। 7 জনের মধ্যে ছিলেন ডক্টর কামাল হোসেন, ব্যারিস্টার আমিরুল ইসলাম, ব্যারিস্টার রফিকুল ইসলাম, অ্যাডভোকেট মাহমুদুল হাসান, রকুনুজ্জামান চৌধুরী এবং আরও একজন অ্যামিকাস কিউরি ছিলেন। তো এর মধ্যে 5 জনই ছিলেন যারা বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার রেখে যেতে পারে। শুধুমাত্র বাকি 2 জন, জাস্টিস রফিকুল হক চৌধুরী এবং আরও একজন অ্যামিকাস কিউরি, তিনারা 2 জন বলেছেন যে এটা রেখে দেওয়া যায়, তবে জুডিশিয়াল যে আপিলেট ডিভিশনের যে প্রধান বিচারপতি, তিনি এই যে জুডিশিয়াল লিডারশিপ, এই লিডারশিপটা বাদ দিয়ে এটা রেখে দেওয়া যায়। কিন্তু এরকম অনেক বেশি মেজরিটি অ্যামিকাস কিউরি মতামত দেওয়ার পরেও জাস্টিস এবিএম খায়রুল হক তিনি এই রায়টি দিয়েছিলেন, এবং এই রায় দেওয়ার কারণে বাংলাদেশের ইতিহাস পরিবর্তন হয়ে যায়। তিনি এই একটি রায়ের মাধ্যমে বাংলাদেশ থেকে ডেমোক্রেসি একদম ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছিলেন, যেই ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হয়েছিল এবং সমস্ত রাজনৈতিক দলের সিদ্ধান্তে এই জিনিসটা আনা হয়েছিল সংবিধানে। তিনি সেটি বাতিল করে দেন খুব সহজেই, যে কারণে বাংলাদেশ কত বেশি ডেভাস্টেটিং একটা সিচুয়েশনের মুখোমুখি হতে হয়েছিল সেটা আমরা দেখেছি। তো এই কারণে বলা যায় যে জাস্টিস এবিএম খায়রুল হক করলেও করতে পারেন, মানে 219 এবং 466-র অধীনে অপরাধ করে কখনোই করেননি এটা বলা যায় না, বরং বলা যায় যে করেছেন। তো যে কারণে তাকে বিচারের মুখোমুখি করতে হয়েছে। তো 1850 সালের যে আইনটি আছে, জুডিশিয়াল অফিসার প্রোটেকশন অ্যাক্ট 1850, সেখানে কি জাস্টিস এবিএম খায়রুল হক প্রোটেকশন পান, বা পেনাল কোডের যে সেকশন 77 এখানে কি প্রোটেকশন পান? এখানে প্রোটেকশন পাওয়া যেত যদি তিনারা গুড ফেইথে করতেন। তো এবিএম খায়রুল হককে আদালতে প্রমাণ করতে হবে যে তিনি গুড ফেইথেই আসলে কোনো উদ্দেশ্য চারিতার্থ না করে এমনিতেই রায়টি দিয়েছিলেন, তাহলে তিনি হয়তো ছাড়া পেতেও পারেন। কিন্তু তাকে এটাও প্রমাণ করতে হবে যে তিনি অবসর গ্রহণের পরে ওই রায়ে আর কোনো হস্তক্ষেপ করেননি। তো বিচারের মাধ্যমেই সেটি হয়তো প্রমাণিত হবে। এই বঙ্গমূল্যকে হয়তো তিনি একটি প্রেসিডেন্ট, একটি নজির স্থাপন করে যাবেন, এবং তার বিচার যদি সুষ্ঠুভাবে হয় এবং দোষী প্রমাণিত হন, তাহলে হয়তো এরপরে এই সুপ্রিম কোর্ট লেজুর ভিত্তিক বিচার বিভাগ এটা থেকে মুক্তি পাবে, এবং এটা থেকে মুক্তি পাওয়া আমাদের জন্য খুবই দরকার।